আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবরুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। প্রাথমিক শিক্ষার বিভিন্ন শ্রেণীর পাঠ কার্যক্রম দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ গল্প পড়ব। গল্পটির নাম হলো স্মরণীয় যারা চিরদিন। শিক্ষার্থীরা, তাহলে চলো এবার আমরা গল্পটি পড়ি, সেই সাথে অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জেনে নেই। স্মরণীয় যারা চিরদিন। 1971 সালে 16 ডিসেম্বর আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি। এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে করতে হয় এক মরণপণ মুক্তিযুদ্ধ। আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন পাকিস্তানি শত্রু সেনাদের বিরুদ্ধে। দেশের অন্য সব সাধারণ মানুষ তাদের জুগিয়েছেন ভরসা ও সাহস। অপেক্ষা করেছেন শত্রুর হাত থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার। সশস্ত্র যুদ্ধে আমাদের মুক্তিসেনারা প্রাণ দেন, আর দেশের ভেতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ। তারা ছিলেন নানা পেশার, কেউ ছাত্র, কেউ কৃষক, কেউ মজুর, কেউ পুলিশ, কেউ সৈনিক। আরও ছিলেন শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও নানা পেশার লোক। লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুর রক্তে ভেজা আমাদের স্বাধীনতা। তাদের প্রাণের বিনিময়ে আমরা আজ মুক্ত স্বাধীন দেশে উন্নত শিরে জীবনযাপন করতে পারছি। আমরা কৃতজ্ঞ তাদের কাছে। সেই অসংখ্য মহান আত্মদানকারীদের কয়েকজনের কথা আমরা জেনে নিব। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। পুরো দেশের নানা পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা। হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার আল-বদর ও আল-শামস বাহিনী। পাষণ্ড কিছু লোকজন যোগ দেয় ওই সব বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের ওই হত্যা পরিকল্পনায় সহযোগিতা করে। 25শে মার্চের মধ্যরাতে শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনীষী শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর গোবিন্দ্রচন্দ্র দেব। পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতেই শুধু আক্রমণ চালায়নি, হানা দেয় তারা শিক্ষকদের বাড়িতে বাড়িতেও। বিজ্ঞানী শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কুরআন পড়া শুরু করেন। ওই কুরআন পাঠরত মানুষটিকেই টেনে হিঁচড়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রুরা টেনে হিঁচড়ে বের করে আনে। তারপর এই দুই শিক্ষককেই গুলি করে হত্যা করে। এবারের খুব কাছেই এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দ্রচন্দ্র দেব। দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসাবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার। ওই একই রাতে তাকেও হত্যা করে তারা। হত্যা করে আরও কয়েকজন শিক্ষককে। 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলো। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় তারা সেই রাতে। হত্যা করে বহু সাংবাদিককে। 25শে মার্চের রাতে পাকিস্তানি সেনারা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। লেখক ও সাংবাদিক শহীদ সাবের সে রাতে ওই অফিসেই ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি। শহীদ হন সেলিনা পারভিন। মাত্র 25 বছর বয়সে প্রাণ দেন কবি সাংবাদিক মেহেরুন্নেসা। তারা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে। তখন তার বয়স হয়েছিল 85 বছর। 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনি প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। অধ্যাপক যোগেশ চন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্য সেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন আয়ুর্বেদীয় একটি প্রতিষ্ঠান, সাধনা ঔষধালয়। 84 বছর বয়স্ক এই মানুষটিও রেহাই পাননি পাকিস্তানি শত্রুদের হাত থেকে। তাকেও হত্যা করে পাকিস্তানি সেনারা। এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদা প্রসাদ সাহা। দানশীলতার জন্য লোকে তাকে ডাকত দানবীর বলে। হত্যা করা হয় তাকে। চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক ছিলেন নূতন চন্দ্র সিংহ। শত্রু সেনারা তাকেও রেহাই দেননি।
21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে যাই শহীদ মিনারে। তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। এ গানের সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে আরও গভীরভাবে ধ্বংস করার উদ্যোগ নেয়। তারা জানে এদেশের মনস্বী, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃজনশীল মানুষদের হত্যা করলে এদেশের অপূরণীয় ক্ষতি হবে। পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে। রাজাকার আল-বদর, আল-শামস বাহিনীর সহায়তায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে 1971 সালের 14 ডিসেম্বর। বিভিন্ন আবাসিক স্থল থেকে তারা ধরে নিয়ে যায় দেশের শক্তিমান, যশস্বী ও প্রতিভাবানদের। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমদকে। ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসানও বাদ পড়েন না। শত্রুরা তুলে নিয়ে যায় প্রখ্যাত লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে। সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, নিজামুদ্দিন আহমদ ও আনম গোলাম মোস্তফা, প্রখ্যাত চিকিৎসক ফজলে রাব্বি, আব্দুল আলিম চৌধুরী, মোহাম্মদ মোর্তজাকেও একইভাবে ধরে নিয়ে যাওয়া হয়। ধরে নিয়ে যাওয়া হয় আরও বহুজনকে। এরা কেউই আর জীবিত ফিরে আসেননি। দেশ স্বাধীন হবার পরে এ সকল বুদ্ধিজীবীর অনেকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে। আবার অনেকের কোনো সন্ধানও পাওয়া যায়নি। তাদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস। এ জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা। তাদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। আমরা তাদের স্মরণ করব চিরদিন। দেশ ও মাতৃভাষার জন্য ত্যাগের মহান আদর্শ তারা স্থাপন করে গেছেন। আমরা সেই আদর্শ অনুসরণ করে নিজেদের যোগ্য মানুষরূপে গড়ে তুলব। তবেই তাদের ঋণ শোধ করা সম্ভব হবে। শিক্ষার্থীরা, তোমরা এই গুরুত্বপূর্ণ গল্পটি আরও কয়েকবার পড়বে। এবার আমরা অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নাম্বার, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি। অবরুদ্ধ, বন্দি, শত্রু দিয়ে বেষ্টিত। অবধারিত, অনিবার্য, নির্ধারিত। আত্মদানকারী, নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি। নির্বিচারে, কোনো রকম বিচার বিবেচনা ছাড়া। বরেণ্য, মান্য, পাষণ্ড, নির্দয়। মনস্বী, উদারমনা, যশস্বী, বিখ্যাত, কীর্তিমান। 2 নাম্বার, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শিক্ষার্থীরা, ঘরের ভিতরে যে শব্দগুলো দেখছো সেখান থেকে সঠিক শব্দটি খালি জায়গায় বসিয়ে এখন আমি বাক্য তৈরি করব। ক, তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। খ, দেশের ভেতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ। গ, পাকিস্তানিরা একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। ঘ, মুক্তিযুদ্ধের শহীদরা মহান আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয়। ওম, 25শে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করে নিদ্রিত মানুষকে। চ, অধ্যাপক গোবিন্দ্রচন্দ্র দেব ছিলেন দর্শনশাস্ত্রের মনস্বী শিক্ষক। ছ, পাষণ্ড কিছু লোকজন যোগ দেয় ওই সব বাহিনীতে। জ, রাজাকার বাহিনী এদেশের অনেক যশস্বী চিন্তাবিদদের হত্যা করে। 3 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। শিক্ষার্থীরা, আমি এখন এই প্রশ্নগুলোর উত্তর বলবো এবং লিখে দেখাবো। তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তারপর লিখে নিবে। ক, 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশে কি করেছিল? উত্তর, পাকিস্তানি সৈন্যরা 25শে মার্চ মধ্যরাতে ঢাকা শহরের নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর আক্রমণ চালায়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলগুলোতে চালায় নির্মম হত্যাকাণ্ড। শিশু, বৃদ্ধ, যুবক, যুবতী কেউ তাদের বর্বরতা থেকে বাঁচতে পারেনি। এ রাতেই হত্যা করা হয়েছিল লেখক, সাংবাদিক শহীদ সাবের ও মেহেরুন্নেসাকে। খ, রাজাকার আল-বদর কারা? তাদের কর্মকাণ্ড সম্পর্কে বলি ও লিখি। উত্তর,
পাকিস্তানি সেনাদের যারা সাহায্য করেছে তাদেরকে বলে রাজাকার আল বদর আল শামস। মুক্তিযুদ্ধ শুরু হলে এদেশের কিছু মানুষ স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। ফলে যখন পাকিস্তানি সৈন্যরা এদেশে জুলুম, হত্যা, রাহাজানি চালায় তখন এই রাজাকাররা পাকিস্তানি সৈন্যদের নানাভাবে সাহায্য করতে থাকে। রাজাকার আল বদর আল শামস বাহিনীর প্রধান কাজ ছিল মুক্তিযোদ্ধাদের গতিবিধির খবর পাকিস্তানি সৈন্যদের কাছে পৌঁছে দেওয়া। তাদের প্রধান লক্ষ্য ছিল বাঙালি হত্যা পরিকল্পনাকে সফল করে তোলা। গ কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? তার সম্পর্কে বলি ও লিখি। উত্তর, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান ধীরেন্দ্রনাথ দত্ত। যেহেতু বাংলাদেশের সব মানুষের ভাষা ছিল বাংলা, তাই তিনি 1948 সালে পাকিস্তানের গণপরিষদে দাবি জানান বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হোক। মূলত বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার এটাই প্রথম দাবি ছিল। 1971 সালে পাকিস্তানি শত্রুরা 85 বছর বয়সী এই ব্যক্তিকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে। ঘ শহীদ সাবের কে ছিলেন? তিনি কিভাবে শহীদ হন? উত্তর, শহীদ সাবের ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও লেখক। 25 মার্চ রাতে তিনি নিজের বাসায় যেতে পারেননি। পত্রিকা অফিসেই ঘুমিয়ে পড়েন। মাঝরাতে শুরু হয় পাকিস্তানিদের হত্যাযজ্ঞ। তারা দৈনিক সংবাদ অফিসে আগুন ধরিয়ে দেয়। সে আগুনে পুড়েই শহীদ হন প্রখ্যাত সাংবাদিক ও লেখক শহীদ সাবের। রণদার প্রসাদ শাহকে কেন দানবীর বলা হয়? উত্তর, রণদা প্রসাদ শাহ ছিলেন অত্যন্ত দয়ালু মানুষ। দানশীলতার জন্য মানুষ তাকে দানবীর বলে ডাকতেন। তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করতেন। বিপদে মানুষ তার কাছে ছুটে এলে কেউ কখনো নিরাশ হতো না। মূলত এ সকল কারণে তাকে দানবীর বলা হয়। চ দুজন শহীদ সাংবাদিকের নাম বলি ও তারা কোথায় কিভাবে শহীদ হন সে সম্পর্কে লিখি। উত্তর, দুজন শহীদ সাংবাদিকের নাম ও তাদের সম্পর্কে নিচে আলোচনা করা হলো। সেলিনা পারভিন ছিলেন একজন প্রখ্যাত সাংবাদিক। প্রগতিশীল চিন্তা চেতনার অধিকারী এই সাংবাদিক ছিলেন দৈনিক সংবাদের সম্পাদিকা। 25 মার্চ রাতে এই সংবাদপত্রের অফিসে আগুন লাগিয়ে দিলে তিনি শহীদ হন। মেহেরুন্নেসা ছিলেন দৈনিক সংবাদের একজন সাংবাদিক। তেজস্বী এই সাংবাদিক ভালো কবি হিসাবেও পরিচিত ছিলেন। 25 মার্চ রাতে তিনিও দৈনিক সংবাদ অফিসে ঘুমিয়েছিলেন। হানাদার বাহিনীর আগুনে পুড়ে তিনিও শহীদ হন। তখন তার বয়স ছিল মাত্র 25 বছর। ছ আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব? উত্তর, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা লাভের পেছনে শহীদ বুদ্ধিজীবীদের অসীম অবদান রয়েছে। বুদ্ধিজীবীরা জাতির বিবেক, তাদের চিন্তা চেতনা এবং মননশীলতায় সবসময় মানুষের কল্যাণ থাকে। এদেশের স্বাধীনতার জন্য তারা নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। তাই আমরা তাদের চিরদিন স্মরণ করব। জ কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়? কেন? উত্তর, প্রতি বছর 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়। 1971 সালের 14 ডিসেম্বর এদেশের বিশিষ্ট অধ্যাপক, ডাক্তার, রাজনীতিবিদ, আইনজীবী, বিভিন্ন পেশার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। তাদেরকে হারিয়ে আমরা বেদনাহত। তাদের প্রতি সম্মান জানাতেই আমরা 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করি। ঝ আমরা কিভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি? উত্তর, 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। আজ আমরা যে স্বাধীনতা পেয়েছি তা ওই সকল শহীদদের অবদান। তাদের কাছে আমরা ঋণী। এ ঋণ শোধ করতে হলে দেশের কল্যাণের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে হবে। আমরা সবাই মিলে যদি দেশের সার্বিক উন্নয়ন করতে পারি তবেই শহীদদের ঋণ শোধ করা সম্ভব হবে। 4 নাম্বার, বাম পাশের বাক্যের সাথে ডান পাশের ঠিক শব্দ মিলিয়ে পড়িও লিখি। বরণ করার যোগ্য, বরেণ্য। মেধা আছে এমন যেজন, মেধাবী। অহংকার নেই যার, নিরহংকার। বিচার বিবেচনা ছাড়া যা, নির্বিচারে। কোনোভাবেই পূরণ করা যায় না এমন, অপূরণীয়। শিক্ষার্থীরা তোমরা এই অংশটুকু অনুশীলন করবে এবং লিখে নিবে। 5 নাম্বার, ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দেই। ক কোন তারিখে পাকিস্তানি সেনারা ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে? উত্তর, 1971 সালের 25 মার্চ। খ প্রতি বছর 14 ডিসেম্বর পালন করা হয়? উত্তর, শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে। গ দেশ স্বাধীন হবার পর বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়? উত্তর,
মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে। 6 নাম্বার, বিপরীত শব্দ জেনে নিই। ফাঁকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। আমরা আগে বিপরীত শব্দগুলো জানব। ঘুমন্ত জাগ্রত, স্বাধীন পরাধীন, সাধু অসাধু, লোভী নির্লোভ, সরল গরল। এবার আমরা ফাঁকা ঘরে সঠিক শব্দটি বসিয়ে বাক্য তৈরি করব। ক, ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে শহীদ হন শহীদ সাবের। খ, দেশ স্বাধীন হবার পরে অনেক বুদ্ধিজীবীর লাশ পাওয়া যায়। গ, এদেশের কৃষক সরল জীবনযাপন করে। ঘ, বাংলাদেশে অনেক সাধু সন্ন্যাসী বাস করে। উম, আলবদর বাহিনীর লোকেরা ছিল অসাধু ও লোভী। 7 নাম্বার, শহীদ বুদ্ধিজীবী সম্পর্কে আমার অনুভূতি লিখি। উত্তর, 1971 সালে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পূর্বে তারা এদেশের উন্নয়ন কাঠামোকে পঙ্গু করে দেওয়ার জন্য দেশের মেরুদণ্ড তুল্য বুদ্ধিজীবীদের হত্যার পরিকল্পনা করে। তারা এদেশকে শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে দেওয়ার জন্য এদেশের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নারকীয় হত্যাযজ্ঞ চালায়। তাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করেছি। দেশের স্বাধীনতার জন্য বুদ্ধিজীবীদের এই মহান আত্মত্যাগ আমরা কোনো দিন ভুলব না। শিক্ষার্থীরা, তোমাদের আজকের বাড়ির কাজগুলো লিখে নাও। 1 নাম্বার, বীরশ্রেষ্ঠ, স্বাধীন, মুক্ত, গর্বিত, যুদ্ধ। এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করবে। 2 নাম্বার, নয়ত, কয়ত, দয় ধ, নিয় জ, মূর্ধন্য শয় ঠ। এই যুক্ত বর্ণগুলো ভেঙে দুটো করে শব্দ লিখবে। শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। শিক্ষার্থীরা, তোমরা সকলে সুস্থ সুন্দর নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।